ডিসিশন হয়েছে সিনিয়র ডক্টরস আর রেসিডেন্টস সবাই রেজিগনেশন দেবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, গতকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির পর মানে অন্তর্বর্তী আদেশে সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছিল, যেভাবে জুনিয়র ডাক্তারদের আজকের 5টার মধ্যে তাদের কাজে ফিরে যাওয়ার আদেশ দিয়েছিল, সেই আদেশের পর কিন্তু অনেকেই যেটা ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়ে গেলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু সেই স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে দেখা গিয়েছিল। কেননা তিনি কিন্তু সেই সুপ্রিম কোর্টের শুনানির পরেই যেটা দেখা গিয়েছিল যে নবান্নে গিয়ে আগ বাড়িয়ে তিনি একেবারে সাংবাদিক বৈঠক করলেন, আর সাংবাদিক বৈঠক করে একেবারে উৎসবে ফেরার আদেশ দিয়ে বসলেন। তিনিও একেবারে সুপ্রিম কোর্টের মতো আদেশ দিয়ে দিলেন যে রাজ্যবাসীকে এবার উৎসবে ফিরতে হবে, কেননা 30 দিন নাকি আরজিকর কাণ্ডের হয়ে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উৎসবে ফেরার আদেশ, সেই আদেশ 24 ঘন্টা কাটতে না কাটতেই যেটা দেখা গেল যে বুমেরাং হয়ে গেল। জুনিয়র ডাক্তাররা কিন্তু এমন খেলা খেলে দিলেন যে খেলায় কিন্তু সুপ্রিম কোর্টের সেই যে 24 ঘন্টা আগের শুনানি, সেই শুনানির হাওয়াটাই যেন পাল্টে গেল। হাওয়া যেন একেবারে জুনিয়র ডাক্তাররা কেড়ে নিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বস্তির নিঃশ্বাসটা যেন তারা কেড়ে নিলেন, পালের হাওয়াটা তারা টেনে নিলেন। আর পাল্টা কিন্তু তারা যেটা দাবি জানিয়ে বসলেন যে 5টার মধ্যে, আগের 5 দফা দাবি তো ছিলই, মানে সেই সিপিকে সরানো, তার সঙ্গে তাদের যেসব নিরাপত্তা কিংবা কাজের পরিবেশের যেসব দাবি, সেই 5 দফা দাবির সঙ্গে আরও একটা দাবি জুড়ে দেওয়া হলো, আর সেই দাবিটা হচ্ছে স্বাস্থ্য সচিবেরও ইস্তফা। বুঝুন ঠেলা, অর্থাৎ দাবি বেড়ে গেল। সুপ্রিম কোর্টের শুনানির পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বস্তির নিঃশ্বাসের পর, আর উৎসবের ডাক দেওয়ার পর যেটা দেখা গেল যে জুনিয়র ডাক্তাররা তাদের দাবি আরও বাড়িয়ে দিলেন, আর 5টার মধ্যেই কিন্তু এই জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়ার একটা ডেডলাইন দিয়ে দিলেন। অর্থাৎ একদিকে সুপ্রিম কোর্ট যখন বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আদেশ দিচ্ছে, ঠিক তার পাল্টা জুনিয়র ডাক্তাররাও রাজ্য সরকারকে বিকেল 5টার মধ্যে তাদের যে 6 দফা দাবি, সেই দাবি মেনে নেওয়ার কিন্তু একটা ডেডলাইন দিয়ে বসে খেলা কিন্তু পাল্টে দিয়েছে। আর ডেডলাইন দিয়ে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা বসে নেই, তারা কিন্তু রীতিমতো পথে নেমে পড়েছেন, এবং তারা কিন্তু একেবারে স্বাস্থ্য ভবন ঘেরাও করে ফেলেছেন। স্বাস্থ্য ভবনের পথে কিন্তু একেবারে অবস্থান বিক্ষোভ শুরু করে দিয়েছেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে যেটা দাঁড়ালো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্বস্তির নিঃশ্বাস, এই যে সুপ্রিম কোর্টের আদেশ, সমস্ত কিছুর বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা যেন নতুন করে জ্বলে উঠলেন। তাদের আন্দোলন যেন নতুন করে একেবারে আত্মবিশ্বাসী হয়ে উঠল, এবং সেই আত্মবিশ্বাসে যেটা দেখা গেল, যেটা ভয়ঙ্কর ঘটনা, যেটা খবর আসছে যে মুর্শিদাবাদের যে সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতালের ডাক্তাররা নাকি এবার গণ ইস্তফার পথে এগোনোর কথা ভাবছেন। তারা নাকি গণ ইস্তফা দিতে চলেছেন। এরকমই কিন্তু গতকাল রাতে বহরমপুর শহরে আয়োজিত একটি প্রতিবাদ বিক্ষোভে এক ডাক্তার, এক চিকিৎসক কিন্তু জানিয়ে দিলেন। তিনি কিন্তু বলে বসলেন যে এবার যদি রাজ্য সরকার এই আরজিকর কাণ্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না গ্রহণ করে, এই জুনিয়র ডাক্তারদের যে 6 দফা দাবি, সেই দাবি যদি রাজ্য সরকার না মানে, তাহলে কিন্তু বহরমপুরের সরকারি হাসপাতালের ডাক্তাররা গণ ইস্তফার পথে হাঁটবেন। এখন কথা হচ্ছে যে ডাক্তাররা যদি গণ ইস্তফার পথে হাঁটতে শুরু করে, আর এই গণ ইস্তফার আগুন যদি সারা রাজ্যে ছড়িয়ে পড়ে ডাক্তারদের মধ্যে, তাহলে যে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে গেছে বলে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে 24 ঘন্টা আগে কাঁদুনি কেঁদেছেন, এর পরের দিনের শুনানিতে তিনি কি করবেন? এর পরের দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গিয়ে কি করে মুখ দেখাবেন? কেননা জুনিয়র ডাক্তারদের যেটা অভিযোগ
যে এই কপিল সিব্বল, রাজ্যের আইনজীবী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল গতকাল সুপ্রিম কোর্টে শুনানিতে যেসব কথা বলেছেন, যেভাবে স্বাস্থ্য পরিকাঠামো নাকি ভেঙে গেছে এই জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের কারণে, কর্মবিরতির কারণে বলে যে দাবিটা করেছেন, সেটা একেবারে দাহা মিথ্যা, একেবারে মিথ্যা দাবি, মিথ্যা তথ্য সুপ্রিম কোর্টের কাছে দিয়েছে বলে কিন্তু জুনিয়র ডাক্তাররা দাবি করছেন। আর এই যে মিথ্যা দাবি, সেই মিথ্যা দাবির প্রতিবাদেই কিন্তু জুনিয়র ডাক্তারদের নতুন করে জ্বলে উঠতে দেখা যাচ্ছে। আর অন্যদিকে তো শুভেন্দু অধিকারীর মতো খেলা খেলে যাচ্ছেন। তিনি কিন্তু আজকে এরই মধ্যে উত্তরবঙ্গে পৌঁছে গেছেন এবং উত্তরবঙ্গে পৌঁছে কিন্তু প্রতিবাদ মিছিল শুরু করে দিয়েছেন। সুতরাং উত্তর থেকে দক্ষিণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরে কিন্তু করাঘাত করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরে কিন্তু হাতুড়ি পেটা শুরু হয়ে গেছে। আর তার মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উৎসবে ফেরার ডাক, সেই ডাকটা বুমেরাং হয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কেই আঘাত করছে। যদিও এরই মধ্যে তৃণমূলের নেতারা, এই ভাটাংশু মানে দেবাংশু ভট্টাচার্যের মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবের ডাকের ব্যাখ্যা দিতে শুরু করে দিয়েছেন। ব্যাখ্যা দেওয়া শুরু করে দিয়েছেন যে এই উৎসবটা, এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোতে কত মানুষের রুজি রোজগার নাকি জড়িয়ে থাকে, কত মানুষ নাকি এই উৎসবকে কেন্দ্র করে সারা বছরের অন্ন বস্ত্রের সংস্থান করে। এই যুক্তিটা কিন্তু তৃণমূলের নেতারা দেওয়া শুরু করে দিয়েছেন যে দুর্গাপুজো যদি এই আরজি করের প্রতিবাদের কারণে এবার ম্যারমেরে হয়ে যায়, বঙ্গবাসী যদি আরজি করের প্রতিবাদে দুর্গাপুজো এবার তেমনটা করে উৎসবে না মেতে ওঠেন, তাহলে নাকি বাংলার যে উৎসব শিল্প, সেই শিল্পে লাল বাতি জ্বলে যাবে। আর এতে নাকি আখেরে বাংলার মানুষেরই ক্ষতি হবে, বাংলার গরিব মানুষেরা নাকি না খেতে পেয়ে মরে যাবেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে 13-14 বছর শাসন করার পরেও তৃণমূল সরকার নাকি যেখানে গরিবদের জন্য সব কিছু দিয়ে বসে আছে, একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব ব্যবস্থাই করে বসে আছে, তাহলে এই গরিব মানুষগুলো আজও কেন এই শুধুমাত্র দুর্গাপুজোর উৎসবের উপর ভিত্তি করে তাদের অন্ন বস্ত্র সংগ্রহ করছে, অন্ন বস্ত্রের সংস্থান করছে? যারা 13-14 বছর আগে গরিব ছিল তারা এখনও কি গরিব রয়ে গেছেন? আর তারা যদি এখনো গরিবই থাকেন, তাহলে যে সুবিধা, যে সুযোগ দেওয়ার কথা তৃণমূল সরকার বলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাহলে সেই সুযোগ সুবিধাগুলো দিয়ে এই গরিব মানুষগুলোর জীবনে কি উন্নতি হয়েছে? এইখানেই তো প্রশ্ন যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের নামে টাকা ছড়ানো, এতে আসলে গরিব মানুষের কি উপকারটা হচ্ছে? কেননা গরিব মানুষকে যদি তৃণমূল সরকারের 13-14 বছর পরেও গরিবই থাকতে হয়, তাদের জীবনে যদি দুবেলা খাবারটাও এখনো ঠিকঠাক মতো না জোটে, তাহলে তো বলতেই হয় যে মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল সরকার যে দাবিটা করছেন যে গরিব মানুষের জন্য নাকি এই সরকার অনেক কিছু করেছে, গরিবের জীবন নাকি পাল্টে দিয়েছে এই বাংলায়, তাহলে কোথায় পাল্টেছে তাদের জীবন? সেই দুর্গাপুজোর উপর ভিত্তি করেই কি তাদের জীবন নির্বাহ তারা করবে? এই কটা দিনের রোজগারের উপর কি ভরসা করে তারা সারা বছরটা চলবে, তাদের সংসার চলবে? নাকি তৃণমূলের নেতারা তৃণমূল নেত্রীর মতো করেই মানুষের নজরটা ঘোরাতে চাইছেন, স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে চাইছেন যে পুজো যদি এসে যায়, দুর্গাপুজোয় যদি বাঙালি মেতে যায়, এইসব আরজি করের প্রতিবাদ সব কিছু ভুলে টুলে দিয়ে, তাহলে তো কেল্লা ফতে, তাহলেই তো আর চিন্তার কিছু থাকবে না। বাঙালি ভুলো মোনাজাত ভুলে গিয়ে সব গুলিয়ে খেয়ে যাবে, পুজোর উপরে একেবারে বল্লে বল্লে হয়ে যাবে। এটাই তো চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নেতারা, এমনই কিন্তু প্রশ্ন তুলছেন অনেকে। আর এখানেই কিন্তু কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সেই রণকৌশল, উৎসবকে সামনে রেখে, উৎসবকে বাঙালির মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে জোর করে ঢোকানোর চেষ্টা করে যে প্রতিবাদ ছাড়ো, বিক্ষোভ ছাড়ো, আরজি কর ভুলে যাও, উৎসবে মাতো, এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা যেন এই জুনিয়র ডাক্তারদের যে নতুন করে জ্বলে ওঠা, সেই জ্বলে ওঠাতে কোথাও যেন ভেস্তে যাচ্ছে, কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল মুখ থুবড়ে পড়ছে। তৃণমূল নেতাদের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু বাংলার মানুষের একান দিয়ে ঢুকে ওকান দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর তাতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সুপ্রিম কোর্টের এই যে গতকালের শুনানি, সেই শুনানির যে আনন্দ, সেই আনন্দ যেন এই জুনিয়র ডাক্তারদের রণকৌশলের কাছে নিরানন্দে পরিণত হয়ে যাচ্ছে। উৎসব কিন্তু একেবারে হতাশায় পরিণত হয়ে যাচ্ছে, উৎসব কিন্তু একেবারে যেন মাটি হয়ে যাওয়ার জোগাড় হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় খোদ মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি উৎসবে মাততে পারবেন? তিনি কি উৎসবে আনন্দে নাচতে পারবেন? তিনি যদি না পারেন, তাহলে বাঙালিকে জোর করে কেন উৎসবের মাঝে ঢোকানো?
যার মনে আনন্দ থাকবে না সে উৎসবে কি করবে? এই প্রশ্নগুলোই কিন্তু অনেকে তুলছেন। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।